আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। একটা খবর আপনারা হয়তো পেয়েছেন, নিশ্চয়ই পেয়েছেন এতক্ষণে, এটা 2-3 দিন আগের খবর, যে ভারত এবং মায়ানমার এদের মধ্যে ভূমি বিনিময় বা ল্যান্ড সোয়াপ করছে। এখন অবধি চুক্তি সম্পূর্ণ হয়নি, আলোচনা চলছে মাত্র, কিন্তু বিষয়টা নিয়ে রাজনৈতিক উত্তাপ শুরু হয়ে গেছে। একদল ইতিমধ্যে বলতে শুরু করেছে মণিপুরের 1 ইঞ্চি জমি কাউকে দেয়া যাবে না। হ্যাঁ, ভূমি সংক্রান্ত এই আলোচনাটা উঠেছে মণিপুরকে নিয়ে। মণিপুর গত 3 বছর ধরে উত্তপ্ত, তাই কংগ্রেস দল বলছে মণিপুরকে শান্ত করতে না পেরে কেন্দ্র সরকার মণিপুরকে ভাগ করতে চাইছে। কিন্তু বিষয়টা কি সত্যি তাই? সত্যি কি মণিপুরকে ভাগ করতে চাইছে কেন্দ্র সরকার? মিয়ানমারকে দেশের একটা অংশ, তা সে যতই ছোটই হোক, দান করতে চাইছে ভারত, এমন একটা কথা বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে কেবলমাত্র। এবং এটা কেন করছে ভারত? বলা হচ্ছে কেবলমাত্র কুকি উপজাতির মানুষদের শিক্ষা দেওয়ার জন্য। সত্যি কি এটা, নাকি এর পেছনে অন্য কারণ আছে? এ ব্যাপারে কেন্দ্র সরকারের বক্তব্যই বা কি, আসুন দেখা যাক। ভারতের বিদেশ মন্ত্রক স্বীকার করেছে যে ভারত ও মিয়ানমারের মধ্যে সীমান্তের একটি ছোট্ট অংশ, আবার বলছি খুব ছোট একটা অংশ, সেটা কতটা কি পরে আসছে, সেই অংশ নিয়ে ভূমি বিনিময়ের প্রস্তাব বা ল্যান্ড সোয়াপ সেটা বিবেচনায় রয়েছে। এর প্রয়োজন কেন হয়েছে? কারণ সীমান্তের কিছু অংশ এখনও চূড়ান্তভাবে নির্ধারিত নয় এবং সেই বিষয়েই দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ভারত ও মিয়ানমারের আন্তর্জাতিক সীমান্ত প্রায় 1643 কিলোমিটার দীর্ঘ। এই সীমান্ত ছুঁয়ে রয়েছে ভারতের 4টি রাজ্য: অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। অধিকাংশ সীমান্তই পাহাড়ি, ঘন জঙ্গল এবং বহু আদিবাসী জনগোষ্ঠীর বসবাসের এলাকা। বহু পরিবারের আত্মীয় স্বজন ভারত ও মিয়ানমার দুই দেশেই রয়েছে। এই কারণেই এতকাল সীমান্ত পুরোপুরি বন্ধ ছিল না। নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়া আসার অধিকার দেয়া ছিল, যাকে বলা হয় ফ্রি মুভমেন্ট। সেটা ওপারের লোক, মানে মিয়ানমারের লোকও আসতে পারতো ভারতের ভেতরে বেশ কিছুটা দূর অবধি। আবার ভারতের দিক থেকেও যারা ওখানকার মণিপুরের, তারা আবার চলে যেতে পারতেন অনেকটা দূর অবধি, আবার ওই কিছুটা দূর অবধি। এই জায়গাটাকে বলা হতো ফ্রি মুভমেন্ট জোন। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি বদলে গেছে। মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং জঙ্গি গোষ্ঠীর চলাচল ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে উজবেকিস্তান এবং আমাদের এটা হচ্ছে ইউক্রেন, সেখানকার বেশ কিছু তাদের ধরা পড়েছে ওখানে, তারা এখন জেলের মধ্যে রয়েছে, ভারতের জেলে আনা হয়েছে। তো এগুলো নানা কারণে সব চলছে। এই কারণেই ভারত এখন পুরো সীমান্তে বেড়া তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং ওই ফ্রি মুভমেন্ট জোন যেটা, সেটা বন্ধ করতে চাইছে। কিন্তু সমস্যা হলো, যেখানে সীমান্ত পুরোপুরি নির্ধারিত নয় সেখানে বেড়া বসানো সম্ভব নয়। তার মানে সীমান্ত কেন নির্ধারিত নয়? তার কারণ এই জঙ্গলের মধ্যে দিয়ে, নদী, জঙ্গল, পাহাড়, তার মধ্যে দিয়ে কোন জায়গা দিয়ে সীমানাটা ঠিকমতো যাবে সেইটাই নির্ধারণ করা হয়নি এতগুলো বছর ধরে। তো এবার আসি মূল ঘটনায়। আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে মণিপুরের চান্দেল জেলার একটা ছোট্ট অংশ। বর্ডার পিলার থাকে তো,
সেই বর্ডার পিলার 65 থেকে 68 এই অংশটা প্রায় 2.8 কিলোমিটার সীমান্ত, এটা পুরো ডিমার্কেটেড নয়। এই অংশে প্রায় 3.6 বর্গ কিলোমিটার জমির সমন্বয় বা বিনিময়ের একটা প্রস্তাব নিয়ে ভারত এবং মিয়ানমার দুদেশ আলোচনা করছে। অর্থাৎ এখানটা মূল বিষয়টা কি হবে? মূল বিষয়টা হচ্ছে আমি তোমাকে কিছুটা দিয়ে দেবো জায়গা, বিনিময়ে তুমি আমাকে কিছু জায়গা দিয়ে দাও অন্যদিকে। এখানে নেবে, ও ওখানে নেবে, দুজনের যেখানে সুবিধা সেই সুবিধা অনুযায়ী দেয়া হবে। তো এই যে সীমান্ত অঞ্চল নিয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, কেবল আলোচনা শুরু হয়েছে। ভারত সরকার শুধু বলেছে কিছু সীমান্ত অঞ্চল নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর এতেই মণিপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন একবারে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বক্তব্য এটা কুকিদের বিচ্ছিন্ন করার অপচেষ্টা। যেহেতু কুকিরা খ্রিস্টান, তাই খ্রিস্টান মিশনারিরা উদ্বেগ প্রকাশ করতে দেরি করেনি। আর আপনারা তো জানেন এই অঞ্চলে একটা খ্রিস্টান ল্যান্ড করবার বহুদিনের ইচ্ছা ছিল, বহুদিনের ইচ্ছা আছে আমেরিকার, তার আগে ইংল্যান্ডেরও সেই একই ইচ্ছা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এদের সবারই সেই ইচ্ছা যে একটা খ্রিস্টান ল্যান্ড করতে হবে ভারতের এই অঞ্চলে। তো ভারত আবার এখানে এফসিআরএ বন্ধ করে দিয়েছে, আসছি সেখানটায়। তাই বলি এখানে কথা উঠেছে কুকিরা খ্রিস্টান, তাই খ্রিস্টান মিশনারিরা উদ্বেগ প্রকাশ করতে দেরি করেনি। আর খ্রিস্টানদের সংগঠন আসরে নামতেই সরকারের বিরোধিতায় বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস দল। এর মধ্যে পার্লামেন্টে এফসিআরএ বিল পেশ হওয়াতে খ্রিস্টান সংগঠনগুলো এই সব কিছুর মধ্যে খ্রিস্টানদের দমন করার বিজেপি নীতি খুঁজে পাচ্ছে অনেকে। আপনারা এর মধ্যে কাগজে পড়েছেন যে আমেরিকার সেনেটে, কংগ্রেসে সেখানে আলোচনা চলছে ভারতের এফসিআরএ কেন বন্ধ হচ্ছে, করা হচ্ছে সেইটা নিয়ে। ভারত সরকার 2024 সাল থেকে ভারত মিয়ানমার সীমান্তে ফ্রি মুভমেন্ট রেজিম বা অবাধ সীমান্ত চলাচলের পুরনো ব্যবস্থা ধাপে ধাপে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তো আগে সীমান্তবর্তী উপজাতির মানুষ বিশেষ অনুমতিতে সীমান্তের দুপাশে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাতায়াত করতে পারতেন। এখন নিরাপত্তার স্বার্থে যাতায়াত করতে গিয়ে তারা কি করতেন? তারা নানা রকমভাবে, এই যেমন ওই ইউক্রেনের যে যারা তারা ধরা পড়লো কোথায়? তারা ভারতে এসছে, ভারত থেকে ওখানে গেছে, ওখানে যাওয়ার পর সেখান থেকে মিয়ানমারে গিয়ে ড্রোন সাপ্লাই করে এসছে, এত সব করেছে। তার মানে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর কাজ চলছে সেখানে। তো সেই এখন নিরাপত্তার স্বার্থে এরা যেহেতু নানা রকম, তারপরে তো ড্রাগ ট্রাফিকিং ইত্যাদি সব কিছুই তো আছে, তো এর জন্য বড় পরিবর্তন আনার কথা ভাবছে, মানে সেই পথে এগোচ্ছে ভারত। মণিপুরের খ্রিস্টান ও কুকিরা এইটা নিয়ে ক্ষুব্ধ আগে থেকেই। তার উপর মণিপুরের জমি, এখন এই অঞ্চলের জমি মিয়ানমারকে দেওয়ার প্রস্তাবে ক্ষোভ তুঙ্গে। সবাই চিৎকার করছে মণিপুরের জমি অন্য দেশকে দেয়া চলবে না। এই কথাটা একেবারে ডাহা মিথ্যে। তার কারণ জমি দান করা হচ্ছে না, বিনিময় করা হচ্ছে। অর্থাৎ এই জায়গায় আমি তোমাকে দিচ্ছি 10 বিঘে জমি, কথার কথা, আর তবে ওই জায়গায় তুমি তোমার জায়গা থেকে আমার কাছ থেকে 10 বিঘে জমি নাও। মানে আমি এখানে দিচ্ছি তোমাকে, তুমি ওখানে দাও আমাকে, এই রকমই ব্যাপার। একদিকে দেয়া হবে আর একদিকে নেওয়া হবে। অনেকটা বাংলাদেশের সঙ্গে ছিটমহল চুক্তি কার্যকর করার মতো 2015 সালে যেটা হয়েছিল। বাংলাদেশের সঙ্গে ছিটমহল চুক্তি ছিল অনেক বড় জটিল ব্যাপার, মণিপুরে তা নয়, সেই তুলনায় অনেক ছোট। সুতরাং যারা গেল রব তুলছেন তাদের উদ্দেশ্য স্বাভাবিক নয়, রাজনৈতিক। কিন্তু ভারত সরকার কেন বিষয়টা নিয়ে এত ব্যস্ত? আগেই বলেছি তার কারণটা। প্রথমত সীমান্তের বিতর্কিত অংশ চূড়ান্তভাবে নির্ধারণ করা সহজ হবে।
দ্বিতীয়ত সীমান্তে বেড়া নির্মাণ দ্রুত শেষ করা যাবে। তৃতীয়ত মাদক, অস্ত্র এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণের সুবিধা হবে, সেগুলো নিয়ন্ত্রণ করায়। চতুর্থত সীমান্ত নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও কার্যকর হতে পারে। অনুপ্রবেশের বিষয়ে ভারতের এখন জিরো টলারেন্স। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সর্বত্র। এটা শুধু অনুপ্রবেশ রুখে দেয়া নয়, সঙ্গে আছে জঙ্গিতন্ত্র রুখে দেয়া, বহিঃশক্তির আক্রমণ থেকে সতর্ক হওয়া ইত্যাদি। ভারত এখন শুধু সীমান্ত পাহারা দিচ্ছে না, ভারত পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়াতে অ্যাক্ট ইস্ট পলিসি, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড ট্রাইল্যাটারাল হাইওয়ে, আবার বলি কারা? ইন্ডিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ট্রাইল্যাটারাল হাইওয়ে, 3 দেশের হাইওয়ে। এছাড়া আছে কালাদান মাল্টিমোডাল প্রকল্প, সেই উদ্যোগও ভারতের প্রচুর অর্থ বিনিয়োগ হয়েছে। এই সব প্রকল্প সফল করতে একটি স্থিতিশীল ও সুস্পষ্ট সীমান্ত ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ভারত কিন্তু সেটাই করতে চলেছে। আর অনেক সময় দেখুন, মানচিত্রে যে একটা রেখা, ম্যাকমোহন লাইনের মতো একটা রেখা দেখাই যায়, বাস্তবে সেই রেখা দেখা গেছে হয়তো পাহাড়, নদী, জঙ্গল, মানুষের বস্তি তার ভেতর দিয়ে চলে গেছে। অর্থাৎ সেই মানুষের বস্তির ওখান দিয়ে গেলে, তার মাঝখান দিয়ে গেলে তার একটা অংশ পাশের দেশে, একটা অংশ এদেশে, এই তো হয়। ফলে নানা রকম অসুবিধা হয়। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভারত ও বিনিময়ে মিয়ানমারের মধ্যে এই রকম অনেক জায়গায় ম্যাকমোহন লাইন যে চলে গেছে, সীমান্ত লাইন, সেই লাইন অনুযায়ী ডিমার্কেশনটা করা যায়নি এতকাল, কারণ জঙ্গল, পাহাড়, নদী করা যায়নি। এখন সেইটা করে নিয়ে দেখা যাচ্ছে যেখানটাতে কোনো রকমভাবে প্রাচীর দেওয়া সম্ভব নয়, যেখানে ঘেরা দেওয়া সম্ভব নয়, সেখানটায় বলা হচ্ছে তুমি এই জায়গাটা আমাকে দাও, এই জায়গাটা আমি রাখছি, ওই জায়গাটা আমি তোমাকে দিচ্ছি, ওই একই পরিমাণ জায়গা তুমি নিয়ে নাও। এইটাই ব্যাপার। এটা হচ্ছে পারস্পরিক সদিচ্ছা। এই আলোচনা শেষ পর্যন্ত ভূমি বিনিময় পর্যন্ত গিয়ে পৌঁছবে, নাকি অন্য কোনো সীমান্ত নির্ধারণের সূত্র বের হবে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এটা নিশ্চিত যে ভারতের উত্তর পূর্ব সীমান্ত আগামী কয়েক বছরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলগুলোর অন্যতম হয়ে উঠতে চলেছে। আর এবার দেখা যাক, দেশের নিরাপত্তার স্বার্থে যদি খুব ছোট একটা সীমান্ত সমন্বয় করতে হয়, তার জন্য এত হইচই করতে হবে? পৃথিবীর বহু দেশ এভাবে সীমান্তে ল্যান্ড সোয়াপ করেছে, ভূমি বিনিময় করেছে। ভারত নিজেও আগে বলেছি বাংলাদেশের সঙ্গে করেছে। সুতরাং যারা সমালোচনা করছে তারা রাজনৈতিক ধান্দাবাজির দৃষ্টিকোণ থেকে করছে। এদের বিরোধিতাকে আমল না দিয়ে সরকারের উচিত যত দ্রুত সম্ভব বিষয়টিকে চূড়ান্ত করা। এরপর আর একটা বিষয় নিয়ে দুটো কথা বলতেই হয়, সেটা হচ্ছে মিয়ানমার ভারতের এই মণিপুর বর্ডারে, মণিপুরের এক সীমান্তে, সেখানে যদি এই ধরনের চুক্তি হয়, এর প্রভাব কি বাংলাদেশের ওপরে পড়তে পারে? বাংলাদেশের ওপরে? বাংলাদেশ তোর কাছে পিঠে নেই, তাহলে বাংলাদেশের ওপরে কি পড়তে পারবে? আবার সেইটা দেখি এবার আদৌ কিছু পড়বে কিনা। দেখুন, উত্তর পূর্ব ভারতের সীমান্ত আরও শক্ত হবে। মিয়ানমারের সঙ্গে অমীমাংসিত সীমান্ত নির্ধারণ করে ভারত যদি ফেন্সিং কমপ্লিট করতে পারে, তাহলে মিয়ানমার, মণিপুর, মিজোরাম অঞ্চলে জঙ্গিদের ঘোরাফেরা, জঙ্গিদের অস্ত্র দেয়া, মাদক পাচার এবং অনিয়ন্ত্রিত মানুষের চলাচল, অনুপ্রবেশ ইত্যাদি কঠিন হবে। এর স্পিল ওভার এফেক্ট বাংলাদেশ, মিজোরাম, ত্রিপুরা সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাতেও পড়তে পারে। দ্বিতীয়ত, চীন, মায়ানমার, বাংলাদেশ ভূ রাজনীতিতে ভারতের অবস্থান
অনেকটাই শক্ত হয়ে উঠবে। মিয়ানমারের সঙ্গে সীমান্ত সমস্যা মিটিয়ে দিল্লি যদি সম্পর্ক স্থিতিশীল করতে পারে, তাহলে ভারতের অ্যাক্ট ইস্ট কানেক্টিভিটি, বিশেষত মিজোরাম মিয়ানমার হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছানোর পরিকল্পনা সুবিধা পাবে। এতে বাংলাদেশের ওপর ভারতের যে নির্ভরতা, সেই নির্ভরতা কমে যাবে। যদিও বাংলাদেশ এখনও ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য অত্যন্ত সুবিধাজনক যোগাযোগের পথ, কিন্তু এটাই তখন একমাত্র পথ হয়ে থাকবে না। আর কালাদান প্রকল্পটা, মাল্টিমোডাল যে কালাদান প্রজেক্ট, সেটা ঠিক হয়ে গেলে, চালু হয়ে গেলে তো আর কিছুই, কোনো বাংলাদেশের গুরুত্বই চলে যাবে। বাংলাদেশের জন্য একটা কূটনৈতিক প্রেসিডেন্টও তৈরি হবে। ভারত যদি মিয়ানমারের সঙ্গে কয়েক দশকের আনরিজলভড বাউন্ডারিকে আলোচনার মাধ্যমে টেরিটোরিয়াল অ্যাডজাস্টমেন্ট করে মেটাতে পারে, ঢাকাকে তখন বলতে পারে ভারত, দিল্লি যখন মিয়ানমারের সঙ্গে বসতে সীমান্ত সমস্যা মিটিয়েছে, তখন বাংলাদেশকেও মেনে নিতে হবে কোথায় কি ভারতের অসুবিধার কথা, তাদের অসুবিধার কথা, একসাথে বসে একটা মিটমাট করো। এখন ওই যে ফেন্সিং করতে দেব না বলে চিৎকার, ওই চিৎকারগুলোই অর্থহীন হয়ে যাবে। এবং ভারত তখন বলতে পারে ভারতের বাকি নদী, সীমান্ত ব্যবস্থাপনা, ফেন্সিং এবং কানেক্টিভিটির সমস্যা একই রাজনৈতিক সদিচ্ছায় মেটানো তখন সম্ভব হবে। তবে একটা জিনিস, 2015 সালে যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, সেটাতে আমরা অনেকটাই মিটে গেছে দু দেশের এই সম্পর্কটা, কিন্তু সেগুলো তো আবার মানতে চাইছে না বাংলাদেশ। এছাড়া আর একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে রোহিঙ্গা প্রশ্নে একটা পরোক্ষ যোগসূত্র তৈরি হয়ে গেল। মিয়ানমারের অস্থিরতা এবং সীমান্তবর্তী আর্মড গ্রুপসের কার্যকলাপ বাংলাদেশ ও ভারত দুই দেশেরই নিরাপত্তার সঙ্গে যুক্ত। ভারত মিয়ানমার সীমান্ত আরও নিয়ন্ত্রিত হলে মানুষের চলাচলের পথ পরিবর্তিত হতে পারে। তবে এর ফলে বাংলাদেশে রোহিঙ্গা প্রবাহ বাড়তে পারে, এটা মনে করার যথেষ্ট কারণ আছে। সবচেয়ে আকর্ষণীয় ভূ রাজনৈতিক ব্যাখ্যাটা তাহলে কি? এটা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ল্যান্ড সোয়াপ নয়, কিন্তু ভারত তার পূর্ব সীমান্তকে ধীরে ধীরে সেটেলড অ্যান্ড ফেন্সড ফ্রন্টিয়ার, মানে কড়াভাবে যদি তাদের ফেন্সিং হয়ে যায়, তাহলে সেটা 2015 সালে বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্তের জট খুলেছে। এখন মিয়ানমারের অবশিষ্ট ডিমার্কেশন সমস্যার সমাধানের চেষ্টা হলে সেই বৃহত্তর বর্ডার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির অংশ, তার এফেক্ট পড়বে বাংলাদেশের ওপর। বাংলাদেশকে তখন ওই ভারতের সাথে বসবো না এই বলে না, তার নিজের স্বার্থেই ভারতের সাথে বসে মিটমাটের রাস্তায় আসতে হবে। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।